তো আজকে আমরা ৫ আর ৬ নাম্বার চ্যাপ্টার শুরু করব। এর মধ্য দিয়ে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আর কি সাবজেক্টটা শেষ হবে। তো সবাই তো এখনো জয়েন করিনি, একটা অ্যানাউন্সমেন্ট ছিল। প্রথমে একটু বলি, তারপরে আবার সবাই আসলে আরেকবার বলবো না। সেটা হচ্ছে গিয়ে, আমি শুরুর দিকে আপনাদের বলছিলাম যে ২টা সাবজেক্ট যখন কমপ্লিট হবে তখন একটা পরীক্ষা টাইপের নিব, হ্যাঁ? তো যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে, তো আগামী কি বারে আপনাদের পরীক্ষা নিলে ভালো হয়? ২ টা সাবজেক্ট একসাথে পরীক্ষা নিব আরকি। টোটাল ধরেন ৪৫ মিনিটের পরীক্ষা, আর ১৫ মিনিট হচ্ছে গিয়ে সাবমিট করার জন্য সময় থাকবে। মানে ৫-৭ মিনিট। আর এমনি টাইম যতটুকু একটু লস হয়, সব মিলায় ১ ঘন্টার একটা ব্যাপার-স্যাপার। এটা কি হচ্ছে অনলাইনেই আমি হচ্ছে গিয়ে হবে? কোশ্চেনটা দিয়ে দিব। সবার ক্যামেরা অন করবেন। অন রেখে আমার সামনে আরকি পরীক্ষা দিবেন। তাহলে আমাদের হচ্ছে সপ্তাহখানিক সময় দিলে মনে হয় বেটার হয়। তারপরে সবার সপ্তাহখানিক সব সময় আসলেই নেই। না, আ আমাদের ক্লাস চলতে থাকবে। দেখা গেল ১ হ্যাঁ, সপ্তাহ হ্যাঁ, পর সেটাই। আমি হচ্ছে গিয়ে আপনাদের ওই যে বিজনেস ইংলিশ একটা সাবজেক্ট আছে না? আগামী দিন থেকে ওইটা আগে শেষ করব। তারপরে লাস্টে যে যদি বেশি সময় লাগে তাহলে অ্যালগরিদমটা আরকি দেখাবো। তো যেহেতু ইংরাজির ওইটার দেখানোর তেমন কিছু নেই, আ ধরেন প্যারাগ্রাফ ছোটবেলায় পড়ে আসছেন, ইমেইল রাইটিং বা কিছু গ্রামার আছে, ওইগুলা তো আপনাদের আর কি বলবো। তো ওইগুলা আপনাদের নিজেরই পড়তে হবে। আমি জাস্ট দেখায় দিব যে এগুলা পড়বেন এইরকম। তো ২ টা ক্লাস বা ৩ টা ক্লাসের মধ্যে আমি ওইটা শেষ করে ফেলবনে। এখন সর্বোচ্চ সময় হইতে পারে আপনার, আজকে কি বার? শনিবার না? শনিবার আজকে। তো শনিবার। ৫ তারিখে আপনাদের পরীক্ষাটা আমি নিতে যাচ্ছি। এর বেশি আর কি সময় দেওয়া ঠিক উচিত না। আচ্ছা, মোটামুটি এটাই মাথায় রাখেন। ৫ তারিখে পরীক্ষা ২ টা সাবজেক্টের। আর আগামী শনিবারে নিলে হয় না? আগামী অনেকে শনিবার যদি চাকরি-বাকরি করে তাহলে সেক্ষেত্রে শুক্রবারটা হয়তো পড়ার টাইম পাবে। আচ্ছা, তাহলে আমরা সোমবার দিকে বলতেছি। আপনাদের তাছাড়া পরীক্ষা কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু হচ্ছে গিয়ে সম্ভাব্য ডেট ২২ তারিখে। জি, জি, বুঝতে আচ্ছা, বাকিগুলা তো এত নাই। শুধু আমাদের এই সাবজেক্ট দুটাই হচ্ছে মেইন একটু পড়ার জন্য বেশি। আচ্ছা, ঠিক আছে, যান। আপনার ৭ তারিখে তাহলে পরীক্ষা দেন। অর্থাৎ আগামী শনিবার। ঠিক আছে? আচ্ছা। আজকে আ নরমালি আমি এই ডিপলি লাইন বাই লাইন ধরে কম পড়াবো। এই অধ্যায়ের যে ইম্পোর্টেন্ট টপিক গুলো আমি খালি দাগায় দিব। আপনারা জাস্ট ওইগুলা পড়বেন। কারণ আমি দেখলাম যে এই প্রোগ্রামিং এ হিউজ একটা পড়া হয়ে গেছে। তো যেমন প্রোগ্রামিং আপনাদের আলাদা পড়তে হবে থিওরির সাথে, প্রোগ্রামিং এক্সট্রা। প্রোগ্রাম কিন্তু আমি ২ টা ক্লাস নিছি প্লাস আরো ক্লাসে দেখাইছি। সব মিলায় কিন্তু ৭-৮ টার বেশি কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে। এখন পরীক্ষায় কমন পাওয়ার জন্য মিনিমাম ৭-৮ টা তো করতেই হবে। কিছু তো আসলে করার নেই। তো মাল্টিফাইল প্রোগ্রাম কাকে বলে বা জিনিসটা কি, আমি হচ্ছে গিয়ে দাগায় দিই, আপনারা একটু পড়েন। অবশ্য শিটে দেখবেন যে দাগানো আছে। তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত। মূলত মাল্টিফাইল প্রোগ্রাম বলতে আপনার বোঝানো হয়েছে যে আমাদের যখন বড় একটা প্রোগ্রাম করি, ওই যে আগেই একদিন বলছিলাম যে অনেক বড় একটা প্রোগ্রাম করতেছি, তখন হচ্ছে সেটাকে ভাগ করে আর কি যেটা কাজ করে। তো ওই যে ফাংশনকে পৃথক ফাইল স্থানান্তর প্রায় সুবিধাজনক হয়। এইটা সব মিলায় এক জায়গায় যখন করে সেটা হচ্ছে মাল্টিফাইল ফাইল প্রোগ্রাম বলে। এটা পড়লে একটু পারবেন, সমস্যা নেই। এটা একটা উদাহরণ দিছে, দরকার নাই। আপনাদের এই অধ্যায়ে সবথেকে আচ্ছা, এই যে স্কেপিং যেটা, স্কোপ অফ ভেরিয়েবল যেটা, এটা দেখেন যে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল আমরা কিন্তু আগের ইসেতেই পড়ছিলাম। এটা নতুন করে পড়ার কিছু নাই। আর একটা উদাহরণ দিছে। ঠিক আছে? আগে দেখেন, মনে করে দেখেন আগের অধ্যায়গুলোতে আমি লোকাল আর গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আর ডিটেইলস বললাম না। আর আপনার হচ্ছে গিয়ে এই যে ভেরিয়েবল স্কোপ যেটা, ওইটা হচ্ছে গিয়ে বললে ভেরিয়েবল স্কোপ একটি প্রোগ্রাম এর ফাংশন বা মডিউল, যেখানে আপনার ভেরিয়েবলের মান কিবোর্ড থেকে ইনপুট হিসেবে নেয় আর আউটপুট কোনো ডিভাইসে আর কি শো করে।
এটাই হচ্ছে গিয়ে আপনার স্কোপ অফ ভেরিয়েবল। এটা মূলত দুই ভাগে ভাগ করছে, একটা লোকাল আর গ্লোবাল। ওইটার দরকার নাই মনে রাখা, মূলত এই লোকাল আর গ্লোবাল যেহেতু আমরা করছি এই দুইটাই করবেন। এটা সহজ একটা প্রোগ্রাম, একটু দেখে রাখেন। আচ্ছা, সব থেকে এই অধ্যায়ে আমরা যদি কোনো কোশ্চেনও না পড়ি তাহলে এই কোশ্চেনটা পড়া লাগবে, রিকারশন কি আর রিকারশন ব্যবহার করে হচ্ছে ফ্যাক্টরিয়াল এন এর একটা ফ্যাক্টরিয়াল এন এর মান হচ্ছে বের করা। তো রিকারশন বলতে বোঝায় আপনাকে নিজেই নিজেকে আর কি কল করে, ব্যাপারটা এরকম। অর্থাৎ সি প্রোগ্রামিং এ কোনো ফাংশন নিজেই নিজেকে কল করতে পারে। আহ, কোনো ফাংশন নিজেই নিজেকে যখন কল করে তখন সেই ফাংশনকে রিকার্সিভ ফাংশন বলে, আর কল করার প্রক্রিয়াকে রিকারশন বলে। এটুকু মুখস্থ করতে হবে। আর আমি এই প্রোগ্রামটা আপনারা ফ্যাক্টরিয়াল তো আগে 7 8 বা 9 10 এ মনে হয় সম্ভবত করছিলেন, ওই যে বলে না 3 ফ্যাক্টরিয়াল এজ ফ্যাক্টরিয়াল চিহ্ন এরকম এর মান বের করো। এটা মানে কত জানেন? 3 ফ্যাক্টরিয়াল মানে কত? এটা দিয়ে কি বোঝায়? কেউ বলতে পারবেন? মনে নাই ভাইয়া, ভুলে গেছি। আচ্ছা, এটা যদি ক্যালকুলেটরে দেন 3 তারপর ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেটরে একটা বাটনে দেখবেন যে ফ্যাক্টরিয়াল আছে সায়েন্টিফিক ক্যালকুলেটরে। তো এটা মূলত এই যে 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? এটা করে যা হয় এটা 3 ফ্যাক্টরিয়াল এর মান, এটা মানে 6, অর্থাৎ 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 6। আবার যদি আপনার এটাই যদি ক্লিয়ার না হন, সাপোজ যদি থাকে হচ্ছে কি 8 ফ্যাক্টরিয়াল, এটা মানে কত হবে বলেন তো? ওই 7 থেকে 1 পর্যন্ত, হ্যাঁ, 8 থেকে। সরি 8 থেকে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা করে যা আসে সেটা হচ্ছে কি আপনার 8 ফ্যাক্টোরিয়াল এর হচ্ছে মান। তো আমরা এই রিকারশন ফাংশন ব্যবহার করে n সংখ্যক অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল এর মান আমরা বের করব। n বলতে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নেব বলে সেই জন্য হচ্ছে কি আপনার n বলতেছি। তো দেখেন আমি এই প্রোগ্রামটা আর কি কোড লিখলাম না, এখান থেকে আমি বুঝাই দিচ্ছি। সেটা যেহেতু এটা একটা ম্যাথ টাইপের, অর্থাৎ দেখলেনই তো আমি যা ফ্যাক্টরিয়াল যেটা বের করে সেটাই। তো এর জন্য হচ্ছে আপনার লাইব্রেরি ফাংশন ম্যাথ নিছে, এটা হচ্ছে গিয়ে কনসোল ইনপুট আউটপুট এটা নিলেও হয় না নিলেও হয়। আর হচ্ছে এইটা আমরা তো সব জায়গায় ব্যবহার করতেছি। তো এই তিনটা দিবেন, মনে রাখা তো খুব সহজ। হ্যাশ ইনক্লুড তো সবগুলোর সাথে আছে, স্টুডিও ডট এইচ এটা আমরা সব প্রোগ্রামে ব্যবহার করি। এই দুইটা দিলেন, টিচার যে খাতা দেখবে তার এক্সপ্রেশন হয়তো ভালো হতে পারে। আচ্ছা দেখেন, আমরা বলতেছি যে রিকার্সিভ ফাংশন, আমরা প্রত্যেকটা প্রোগ্রামে ইন্টিজার মেইন লিখছি না, ওইটা তো মেন ফাংশন হিসাবে কাউন্ট হয়, ঠিক আছে? তো আপনি ভয়েড মেইনের পরিবর্তে ইন্টিজার মেইন এখানে লিখবেন, অর্থাৎ এখানে ভয়েড বাদ দিয়ে ইন্টিজার মেইন লিখবেন। ইন্টিজার মেইন আর কি প্রিফারেবল বা প্র্যাকটিসের জন্য করা ভালো, যেহেতু আমরা ইন্টিজার মানই আর কি নিব। তো দেখেন এইখানে এইটা এক্সট্রা একটা জিনিস যা আমরা আগে কোনো সময় করি নাই। তো আমরা বলছি যে ফাংশন কোনটা সহজ চেনার উপায় হচ্ছে কি একটা লেখা থাকবে তার পাশে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল এটা একটা এমনি করে নিছি। আপনার এখানে লং না লিখলেও সমস্যা হতো না। লং ইন্টিজার মানে ইন্টিজার যেরকম একটা হচ্ছে আমরা ভেরিয়েবল আছে তেমন হচ্ছে ভেরিয়েবল টাইপ আর কি। তো লং ইন্টিজার আর একটা, তো আপনি শুধু ইন্টিজার লিখতে পারেন, এটা সমস্যা নাই। লং যদি আপনি ইচ্ছা করেন লিখলেন, না লিখলে না লিখলেন। শুধু ইন্টিজার ফ্যাক্টোরিয়াল আর আবার ইন্টিজার এন, এটা নিচে আছে আমি আসতেছি। মূলত এর ভিতরে একটা প্যারামিটার পাস করছে, এই নিচে থেকে এখানে আসছে। তো যাই হোক, এটা ইচ্ছা করলে লিখলেন, না লিখলে দরকার নাই। আমার মনে হয় প্রোগ্রামটা সহজভাবে খাতায় লেখাটাই বেটার। এটা আরো যদি লিখতে পারেন ভালো। প্রথমে আমরা হচ্ছে একটা n দিয়ে ভেরিয়েবল করছি, যেহেতু আমরা n সংখ্যক আপনার হচ্ছে কি ফ্যাক্টরিয়াল এর মান আমরা বের করব। তো আমরা একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করে নিছি। তারপরে আমরা হচ্ছে যেহেতু রিকার্সিভ ফাংশন, তো আমরা এখানে
এই উপরে যেটা লিখছিলাম এটা আবার লিখবো এখানে। আর এই যে ইন্টিজার n যেটা, এটা এর ভিতর লিখতে হবে কারণ এর ভিতর প্যারামিটার আমরা পাস করব। এটা কি জন্য করতেছি আমি পরে বলতেছি। দেখেন এটা সহজ বাংলা এই 2 লাইন, সেটা হচ্ছে কি ইউজারের কাছ থেকে আমরা এই n এর ইন্টিজার n এর মান নিচ্ছি, সেজন্য আমরা ইউজারকে বলতেছি যে n এর মান হচ্ছে প্রবেশ করাও। আর স্ক্যান এফ দিয়ে আমরা হচ্ছে গিয়ে মানটা কম্পিউটারে আর কি নিচ্ছি। এই হচ্ছে এই প্রিন্টএফ আর স্ক্যানএফ এর কাজ তো আমরা জানি। এখন এই প্রিন্টএফ দিয়ে বলতেছে যে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। দেখেন স্ক্রিন এই, হাইড। হ্যালো, কেউ কি বললেন ঠিক কিছু? আছে ভাই, আচ্ছা, স্ক্রিন হাইড। তো এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে গিয়ে এই এন এর, আর এইটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল এন এর। তো এটা আমরা এই যে ইউজারের কাছ থেকে যেটা নিলাম সেটা, অর্থাৎ আমি যদি 3 প্রেস করি তাহলে এখানে দেখাবে ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ ইকুয়াল টু অ্যান্সার দেখাবে। আচ্ছা, এটা দিলেন দিলেন না দিলেন না দিলেন, এটা হচ্ছে আপনার ওই যে রিটার্ন জিরোর পরিবর্তে ব্যবহার করা হয়, ডিসপ্লে নিচের দিকে থাকে, এটা আমি আগেও একদিন বলছি। দেখেন এইখানে হচ্ছে এখন মেন খেলা, সেটা হচ্ছে গিয়ে আমরা এটা এক জায়গায় করছি আর এখানে একবার, 2 জায়গা। এখন এর কাজ কি হচ্ছে কি, আপনার দেখা যায় কি, এই যে দেখেন 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 0, আমরা কিন্তু এই জিরোটা দিচ্ছি না, কারণ জিরো যদি দেয়া যায় তাহলে পরে ওভারঅল মান হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তো আমাদের এই একটা শর্তের জন্য, অর্থাৎ আমি যদি সাপোজ একের ফ্যাক্টোরিয়াল বের করতে বলি তাহলে আমার রেজাল্ট তো একই আসবে। এটা তো আর এরকম হবে না 1 ইন্টু 0, এরকম দিলে তো জিরো আসে, কিন্তু এটা দেওয়া তো সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশন বলতেছে যদি n এর মান একের থেকে সমান বা ছোট হয় তাহলে আমার রিটার্ন 1 করবে। অর্থাৎ আমার যে আমরা যে আউটপুট করতেছি, এই যে এখানে প্রিন্ট যেটা করতেছি, এই যে ফ্যাক্টোরিয়াল n এর যে মানটা এখান থেকে সরাসরি এখানে চলে যাবে, আর হচ্ছে মানটা হচ্ছে 1 দেখাবে, এখানে 1 শো করবে। যদি এর মান 0 দেন বা আরো দেন, ওইটা হচ্ছে গিয়ে এই 1 ই শো করবে, ব্যাপারটা এরকম। আর যদি আপনার এই n এর মান যদি একের থেকে বড় হয় সেক্ষেত্রে আমার এইখানে আসবে। এখানে আসার পরে এই ধরেন আমি যদি 3 প্রেস করছি, ইউজারের কাছ থেকে 3 নিছি, এই 3 ইন্টু এখন ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান মানে 3 মাইনাস ওয়ান ইকুয়াল টু 2। এটা করার পরে এই আবার চলে যাবে আপনার হচ্ছে গিয়ে এইখানে, এই শুরুতে আসবে, শুরুতে এসে এই পুরো প্রসেস আবার ফলো করে এখানে আবার হচ্ছে গিয়ে 1 হবে। ঠিক আছে? অর্থাৎ এই জায়গায় n এর মান তখন হচ্ছে গিয়ে আপনার 2 হয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1। মূলত এইটা হচ্ছে গিয়ে লজিক এই প্রোগ্রামের। এটা দিলে পারে তখন এই যে 3 এর 4 এর যদি ফ্যাক্টোরিয়াল বের করতে বলেন তাহলে হচ্ছে গিয়ে আস্তে আস্তে 4 ইন্টু n মাইনাস 1 হবে, তারপরে আবার ইন্টু n মাইনাস 1 হবে, এরকম কন্টিনিউয়াসলি কত সময় হতে থাকবে, যত সময় পর্যন্ত না জিরো হয়, জিরো হওয়ার আগ পর্যন্ত এ থেমে যাবে, অর্থাৎ একে যেয়ে থেমে যাবে। তো আমরা হচ্ছে যদি 4 প্রেস করি তাহলে এখানে 4, সরি, এটা হচ্ছে 4 ইন্টু এই 4 এই জায়গায় 4 আসবে, তখন এটা 3 হয়ে যাবে। তখন 3, এই যে 3 এর মানটা আবার এই যে এইখানে চলে আসবে। এখানে আস্তে আস্তে প্রত্যেকটা কন্ডিশন পার হবে, অর্থাৎ মেইনলি এইখানে যাবে। যাওয়ার পরে হচ্ছে গিয়ে যদি মান কমতে থাকে তখন এই যে এখানে আবার হচ্ছে গিয়ে 3 আসবে, অর্থাৎ এই যে আমরা এখানে যে 3 টা পেলাম এটা এখানে আসবে, 3 মাইনাস 1 ইকুয়াল টু আবার 2 হবে। এরকম আস্তে আস্তে করে 1 পর্যন্ত হবে, হয়ে এখানে যে রেজাল্ট সেটাই হচ্ছে এখানে শো করবে। বুঝতে পারছেন এই প্রোগ্রামটা? মানে এটা টানা মুখস্থ সোজা হিসাব, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। কেউ কি মানে কোনো সমস্যা আছে এটা বুঝতে? যদি সমস্যা থাকে কোশ্চেন করতে পারেন। এটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশন হচ্ছে তাহলে। নিজে নিজেকে কল করে যে এটা একটা ফাংশনের ভিতর আরেকটা না। দেখেন এইটা আর হচ্ছে গিয়ে এইটা, দেখেন কোনো পার্থক্য নেই, একদম সেম লেখা। কোনো পার্থক্য আছে? লং ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ইন্টিজার n, দেখেন লং ইন্টিজার ফ্যাক্টোরিয়াল ইন্টিজার n, কোনো পার্থক্য নেই।
অর্থাৎ এই যে রিকারসিভ ফাংশনের সংজ্ঞাই হচ্ছে যে এটা যখন হচ্ছে নিজেই নিজেকে কল করতে পারে। এটা তো প্রোগ্রামের প্রয়োজনেই নিজে নিজেকে কল করতেছে। যখন হচ্ছে গিয়ে আপনার এখানে এই যে এখানে যখন শুরুতে দেখতেছে যে আমার ৩ এর মান হচ্ছে গিয়ে ১ এর থেকে বড়, এখানে আসতেছে। যে ৩ গুণ হচ্ছে গিয়ে আপনার যখন এই জায়গায় হচ্ছে ৩ মাইনাস ১ হয়ে ২ হয়ে যাচ্ছে, সে নিজেই আবার নিজেকে কল করে এখানে আসতেছে। আবার এখানে পুরো প্রসেস ফলো করে এখানে হচ্ছে গিয়ে এক্সিকিউট করতেছে। জি ভাই, ওইটা বুঝছি। এখানে যেমন ওই যে গেট জিরো বা রিটার্ন জিরো দিলাম, ওই তারপরে তো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ক্লোজ হলো, তারপরে তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার শুরু হলো না, শুধু হচ্ছে শেষ হলো। এখানের কথা বলতেছেন? জি জি। আচ্ছা, এখানে কোনো টাইপিং মিস্টেক করছে কি না? কারণ দেখেন এখানে হচ্ছে গিয়ে শুরু হয়েছে এই ব্র্যাকেটটা। ও না না না, ঠিকই আছে, আমি বলি। এইটার যেটা এটা এখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে? আর এই যে এই ফাংশন যেটা না, আমরা প্রত্যেকটা ফাংশনের শুরুতেই যে এই ব্র্যাকেট দিচ্ছি না? জি। দেখেন আমরা এই জায়গায় আরেকটা ফাংশন শুরু করছি বলে এই দেখেন এখানেই যে এখানে দেখছেন? এখানে এই ব্র্যাকেট শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। ঠিকই আছে। অর্থাৎ আমরা যখন কোনো ফাংশন ডিক্লেয়ার করতেছি তখন এই যে আমরা কার্লি ব্রেসেস হচ্ছে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সেটা লিখতেছি। এখানে আবার আরেকটা ফাংশন শুরু হয়েছে, সেজন্য আপনার হচ্ছে গিয়ে এই যে এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে। এই হচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে হচ্ছে কি সি এর প্রি প্রসেসর কোনটা? আমরা ওই যে আপনার হ্যাশ ক্যারেক্টারের পরে যেটা লিখি সেটা হচ্ছে প্রি প্রসেসর। এটা একটু দেখে নেবেন, আপনার কোশ্চেন আছে পরে দেখাচ্ছি। আচ্ছা, এই যে প্রি প্রসেসরের হচ্ছে সংজ্ঞা, এটা পড়ে নেবেন। রিকারশন ফাংশন এটা সময় যা বললাম। আর এই যে এটা এত সময় যেটা দেখালাম, অর্থাৎ হচ্ছে গিয়ে ফ্যাক্টরিয়াল এর মান বের করা। অর্থাৎ এই চ্যাপ্টারে খুব বেশি নাই। আর একটা কোশ্চেন পড়তে পারেন, এই যে সুবিধা আর অসুবিধা। ৬ নাম্বার চ্যাপ্টারে যাই। আচ্ছা, তার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। শেফালির কথা বললেন, উনি আছেন না? আতিয়ার রহমান, উনি কি আছেন? শামসুন নাহার, সূত্রধর, শুভ, সুমন ভাই, আমরা মল্লিক। বাকি আছি তিনজন, তিনজনের নাম লিখে দেন, তারপরে বাকি সব আচ্ছা, ই তিনজন করুন। কে কে আছেন? আর মেহেদি, মেহেদি হাসান, মুস্তাফিজুর ভাই আসছে। মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান। আর বাকি তো সব অ্যাবসেন্ট। আর আর একজন আছে, নামটা কি দেখা যাচ্ছে। রানী খাতুন। আচ্ছা, রানী খাতুন এটা। আচ্ছা, এর ভিতরে আসমা খাতুন উনি ছিল, একটা ফাঁকা থাক। পয়েন্টার ও মেমোরি এই চ্যাপ্টারের নাম। তো আমি হচ্ছে গিয়ে পয়েন্টার কাকে বলে এই সংজ্ঞাটা পড়তে হবে এই পর্যন্ত। আর পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয় এইটা, অর্থাৎ সিনট্যাক্স। তো পয়েন্টার হচ্ছে গিয়ে এমন এক ধরনের বিশেষ ভেরিয়েবল যার মান হিসেবে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে নির্ধারণ করা হয় এবং সেই অ্যাড্রেসের সংরক্ষিত ডাটাকে
প্রোগ্রামের পরোক্ষভাবে ব্যবহার করা যায়। তো এই সংজ্ঞা কি বলতেছে আমি একটা প্রোগ্রাম রান করে আপনাদের বুঝাই দেব। ঠিক আছে? তো প্রোগ্রামের মানে এই যে এটার সিনট্যাক্স যেটা পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে হচ্ছে ডাটা টাইপ, তারপরে একটা হচ্ছে গিয়ে স্টার চিহ্ন, তারপরে হচ্ছে গিয়ে একটা নাম। যেমন হচ্ছে সোজা বাংলা হিসাব যদি আমি এরকম লিখি ইন্টিজার, তারপরে একটা স্টার চিহ্ন, এটা মনে করেন এক্স। এই হচ্ছে গিয়ে পয়েন্টার ডিক্লেয়ার হয়ে গেল। তো এখানে এটাই বলছে থাকে। এই কোশ্চিনটা দেখার দরকার নাই। আচ্ছা আমি আপনাদের একবার এসে যাই। পয়েন্টার কাকে বলে সংজ্ঞা পড়বেন। কল বাই রেফারেন্স কাকে বলে, অর্থাৎ প্যারামিটার হিসেবে পয়েন্টার পাস করার জন্য যখন কোনো ফাংশনকে কল করা হয় তখন তাকে কল বাই রেফারেন্স বলে। কল বাই ভ্যালু কাকে বলে এটা দেখবেন। তারপরে পয়েন্টারের কয়েকটি ব্যবহার এটা পড়বেন। আর হচ্ছে পার্সেন্টেজ ডি, এই কোশ্চেনের অ্যান্সার সবার জানা না? পার্সেন্টেজ ডি দিয়ে কি বোঝানো হয়? কি ভাই? এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। এটা পড়বেন পয়েন্টারের ব্যবহার উদাহরণ সহ। আর হচ্ছে চারটি ফাংশনের নাম। আচ্ছা এই যে এইখানে হচ্ছে গিয়ে এই কোশ্চিনটার অ্যান্সার বইতে একটু কঠিন করে দেওয়া আছে। এটা আমি হচ্ছে গিয়ে এটা খুবই ইম্পর্টেন্ট, দেখতেছেন 2টা সালে পড়ছে। আমি আপনাদের একটা প্রোগ্রাম লিখে নেব, এটা একটু নোট করে নেবেন খাতাতে। তো ওইটাতে আমি ডিটেলস বোঝাই দিচ্ছি। মূলত কোশ্চিনটা কি যে আপনার হচ্ছে পয়েন্টার ব্যবহার করে একটা প্রোগ্রাম লেখো। যে কোনো আপনার মন ইচ্ছা যে প্রোগ্রাম লিখতে পারেন সহজ, কিন্তু পয়েন্টারের ব্যবহার থাকা লাগবে। তো আমরা একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার দাঁড় করাই নি। hash include, আচ্ছা, এই স্ট্রাকচার তো সবার মনে আছে না? জি ভাই। আচ্ছা তো আমরা হচ্ছে গিয়ে এখন যে প্রোগ্রামটা করতেছি মূলত আমাদের কোশ্চিনটা কিন্তু হচ্ছে গিয়ে বলছে যে পয়েন্টার ব্যবহার করে যে কোনো একটা প্রোগ্রাম লেখো। তো আমরা এখন যে এটার অ্যান্সার করতেছি হচ্ছে গিয়ে পয়েন্টার ব্যবহার করে দুইটি সংখ্যার যোগ ফল নির্ণয়। তো আমরা এখন যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে পয়েন্টার ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়। তো আমরা প্রথমে তিনটা ভ্যারিয়েবল নিয়ে নেব ইন্টিজার টাইপের। আবু আব্দুল্লাহ। ভাই আপনার নাম কি এখানে আবু আব্দুল্লাহ আছে? উনি তো মনে হয় আবার লিভ নিল। আল্লাহ জানে। আমরা এর ভিতরে ইউজারের কাছ থেকে ডাটা নিব না, একবারে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি যাতে ইউজারের কাছ থেকে ডাটা না নেওয়া লাগে। ইচ্ছা আপনাদের।
অর্থাৎ আমরা হচ্ছে ইন্টিজার টাইপের 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এর ভিতর 2টার ভিতর আমরা হচ্ছে মান রাখছি, অর্থাৎ ডিক্লেয়ার করছি যে কোনটা কি হবে আর কোনটার মান কত। এখন আমরা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের আপনার হচ্ছে ভেরিয়েবল কি বলে পয়েন্টার নিব 2টা। অর্থাৎ পয়েন্টার ডিক্লেয়ার কিভাবে করতে হয় সেটা আমি এখন লিখতেছি। সেটা হচ্ছে গিয়ে আমি 2টা পয়েন্টার নিব, সেহেতু পয়েন্টার 1 আর পয়েন্টার 2 নাম দেবো আর কি, আপনাদের যেই রকম ইচ্ছা সুবিধা সেরকম দিতে পারেন। তো আমরা হচ্ছে গিয়ে স্টার পিটিআর, এটা হচ্ছে পয়েন্টার, ঠিক আছে। তারপর কমা আবার স্টার পিটিআর 2, অর্থাৎ 2টা আমরা হচ্ছে গিয়ে পয়েন্টার নিয়ে নিলাম। আপনি এই যে পিটিআর 1 এত না লিখে আপনি হচ্ছে পি বা ওয়াই যে কোনো কিছু, যেমন এই যে এক্স ওয়াই জেড আমরা নিচ্ছি, যেহেতু এক্স ওয়াই আমরা অলরেডি ইউজ করে ফেলছি, সেটা তো আমরা দ্বিতীয়বার আমরা ব্যবহার করতে পারবো না, তো সেজন্য আমি একটা ইউনিক নাম দিলাম। তো এভাবে আর কি একটা প্রোগ্রামে আপনার পয়েন্টার ডিক্লেয়ার করে এরকম, অর্থাৎ একটা স্টার চিহ্ন আগে যাবে। এখন হচ্ছে পিটিআর 1 is equal to and x, এই লাইনটা আমি বোঝাই দিচ্ছি কি করলাম, আর একটা লাইন লিখি পিটিআর 2 equal to %1। আচ্ছা, এই এই লাইন দিয়ে মূলত আপনার বোঝানো হয়েছে এক্স এর মান অ্যাড্রেস, মূলত এই যে n% যেটা দেখলেন, এটা মূলত আপনার 7 এর ওই শিফট 7 দিলে এই চিহ্নটা আসে। তো এই এই পয়েন্টারের ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করা মানে আমি হচ্ছে গিয়ে এই এক্স এর মেমোরি অ্যাড্রেসটা আমি জানতে চাচ্ছি। অর্থাৎ আমাদের পয়েন্টারের সংজ্ঞাতেই যে দেখবেন, পড়লে পরে দেখবেন যে মেমোরি অ্যাড্রেসের একটা ব্যাপার আছে। তো মূলত আমরা হচ্ছে এক্স এর মেমোরি অ্যাড্রেসটাকে নিয়ে কাজ করব, সেজন্য এই প্রোগ্রামটা আর কি এটা বলতেছে পয়েন্টার ব্যবহার করে 2টা সংখ্যার যোগ, ঠিক আছে। তো মূলত এই লাইনের অর্থ, অর্থাৎ সারমর্ম এটার দ্বারা এক্স এর অ্যাড্রেসকে পয়েন্ট করতে আপনার হচ্ছে গিয়ে এই লাইনটা আমি লিখছি, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াই এরটা, অর্থাৎ এই লাইনের সাথে এইটার একটা রিলেশন থাকবে, আর এটার সাথে এইটার একটা রিলেশন থাকবে। আচ্ছা, তারপরে আমরা 2টা সংখ্যার যোগ করে ফেলবো। সাম ইজ ইকুয়াল টু পিটিআর 1, তারপরে হচ্ছে যোগ পিটিআর। আচ্ছা, এই লাইন আমরা এই যে সাম আগে ডিক্লেয়ার করে নিছি, নিয়ে আমরা হচ্ছে গিয়ে এই 2টা, সরি, এইটা এইখানে লিখলাম, আর হচ্ছে গিয়ে এইটা এখানে লিখলাম। এখন আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্টের equal to %d, তারপর \n, আচ্ছা, আমরা এইটা প্রিন্ট করার জন্য এই প্রিন্টএফটা আর কি মূলত লিখলাম। তো আমরা যদি এখন রান করি, দেখেন হচ্ছে গিয়ে আমাদের 30 আসছে রেজাল্ট। অর্থাৎ আমার এই যে 10 আর 20 যোগ করলে 30 হয়। তো মূলত এই প্রোগ্রামটা আমরা পয়েন্টার ব্যবহার করে 2টি সংখ্যার যোগফল নির্ণয় করলাম। আপনারা এই প্রোগ্রামটা লিখে রাখেন, কারণ এই চ্যাপ্টারে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর খুবই সহজে অ্যান্সার এটা আর কি। বইতে একটা আছে, ওইটা দেখার দরকার নাই, বইয়ের যে অ্যান্সার ওর পরিবর্তে এইটুকু জাস্ট লিখে দিবেন, আপনাদের পুরো নাম্বার দিয়ে দিবে। এই প্রোগ্রাম বুঝতে কি কারো কোনো সমস্যা আছে?
না ভাইয়া, যেটুকু লেখা হয়েছে এটুকু বুঝতে পারছি। সরি, খুবই আস্তে আসছে আপনার কথা। বলছি যেটুকু লেখা হয়েছে এটুকু বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, এটুকু বোঝা গেলে হবে। আর এটার অ্যান্সার এখানেই শেষ। তো ভাইয়া স্টার দিয়ে কি মেন করে অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি আর একবার বলি। মূলত আমরা হচ্ছে গিয়ে পয়েন্টার যখন আমরা ডিক্লেয়ার করা শিখলাম, এই যে এখানে দেখেন পয়েন্টারের সিনট্যাক্স যেটা দেখলাম না, এই যে দেখেন আমরা পয়েন্টারের সংজ্ঞা দেখলাম আর হচ্ছে পয়েন্টারের সিনট্যাক্স যেটা, এইটা আমরা যদি কোনো পয়েন্টারকে ডিক্লেয়ার করতে হয় তাহলে আমাদের প্রথমে লেখা লাগবে হচ্ছে ডাটা টাইপ, তারপরে স্টার, এটা হচ্ছে ডিফল্ট, এটা দেওয়া লাগবে। মানে কি বোঝায় বলতে সহজ হিসাব, পয়েন্ট যেখানে স্টার চিহ্ন থাকবে ওইটা দেখে বুঝবেন যে এটা হচ্ছে পয়েন্টার নির্দেশ করতেছে। হ্যাঁ, আর হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলের নাম, অর্থাৎ এই ইন্টিজার এখানে লেখা, তারপরে একটা স্টার চিহ্ন দেওয়া লাগবে, তারপরে এক্স। অর্থাৎ আমরা যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছিলাম শুধু লিখতেছিলাম ইন্টিজার এক্স, এটা দিয়ে কাজ শেষ। কিন্তু যখন আমরা পয়েন্টার করব, ডিক্লেয়ার করব, তখন আমাদের এরকম লিখতে হবে ইন্টিজার স্টার তারপরে হচ্ছে এক্স। এটা শুধু ইন্টিজার হবে তা না, কিন্তু এটা যত আমরা যে ডবল ক্যারেক্টার যতগুলো আমরা লিখছিলাম সবগুলাই হচ্ছে গিয়ে এরকম ডিক্লেয়ার করে দেয়। যেমন সাপোজ হচ্ছে গিয়ে আপনি লিখতে চাচ্ছেন ক্যারেক্টার টাইপের, হ্যাঁ, সেটা এরকম লেখা যায় CHAR, অর্থাৎ ক্যারেক্টার, তারপরে হচ্ছে গিয়ে স্টার, তারপরে সি। বা আপনি এরকম লিখতে পারেন, ফ্লোট দিয়ে আমরা করছি FLOAT, তারপরে স্টার সি। এবার কি বুঝতে পারছেন? স্ক্রিন দেখা যায় না ভাইয়া, যেটা স্ক্রিন দেখা যাচ্ছে না? কি বলেন? পরে যেটা লিখবেন সেটার কথা বলছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি জি জি। এই যে ফ্লোট আর ক্যারেক্টার, অর্থাৎ আমরা এই যে আবার একবার বললি, রিপিট করে নিই, আপনি যদি দেখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি কি করি, ইন্টিজার এক্স দিয়ে আমরা নর্মালি অন্য সব প্রোগ্রামের ক্ষেত্রে শুরুতে আমরা করে নিছি। যেমন এই প্রোগ্রামে দেখেন আমি প্রথমে এই যে দেখেন ইন্টিজার টাইপের এক্স এর ভিতর মান রাখছি তাই এরকম দেখা যাচ্ছে। সাপোজ এটা যদি আমি ডিলিট করে দিই, 10 যদি আমি ডিলিট করে দিই, তাহলে এটা নরমালি আপনার পয়েন্টার না। এই ৩ টা হচ্ছে আমরা নরমালি হচ্ছে আপনার ডিক্লেয়ার করে নিলাম ভ্যারিয়েবল। কিন্তু আমরা পয়েন্টার যখন ডিক্লেয়ার করছি তখন আলাদা আমরা ইন্টিজার ডাটা টাইপ লিখছি। তারপর এই যে দেখেন এই নামে একটা পয়েন্টার আর এই নামে ২ টা পয়েন্টার আমরা ডিক্লেয়ার করে নিছি। এইজন্য আমরা স্টার চিহ্ন দিছি। স্টার চিহ্ন মানে সেটা হচ্ছে পয়েন্টার। এবার কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, ঠিক আছে। তো এবার বলেন, আমি হচ্ছে গিয়ে মানে আপাতত এই ২ টা পড়ানো শেষ। আপনাদের যে ইম্পোর্টেন্ট কোশ্চেন গুলো আছে এগুলো পড়ে ফেলবেন। এক্সট্রা এই যে অধ্যায়গুলোতে যে কোশ্চেন গুলো আছে পরীক্ষায় আগিয়ে থাকার জন্য এই টাইপের কোশ্চেন গুলো যেগুলো মনে করবেন যে পড়তে যেয়ে মনে করবেন যে এগুলো পড়া উচিত, তো সেগুলো আপনারা পড়বেন। বা এই যে লোকাল বা গ্লোবাল, এগুলো আমরা আগের চ্যাপ্টার গুলোতেও দেখছি, তো এগুলো তো গুরুত্বপূর্ণ, এটা দেখেই বোঝা যাবে এই টাইপের যেগুলো মনে হয় পরীক্ষায় অনেক ভালো করার জন্য এগুলা এক্সট্রা পড়তে হয়। তো আমি আরেকবার অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল প্রথম আহ, কি বলে ওইটার প্রথম যে অধ্যায় তো না, ওইটা প্রথম সাবজেক্ট কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ওএস অপারেটিং সিস্টেম, আর দ্বিতীয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ২ টা সাবজেক্টের উপরে আপনাদের ৭ তারিখে অর্থাৎ আগামী শনিবারে আপনাদের হচ্ছে একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ভিডিও ক্যামেরা অন করে আহ, অর্থাৎ আমার সামনে বসে হচ্ছে আর কি মূলত পরীক্ষা দিতে হবে। টাইম থাকবে হচ্ছে গিয়ে ৪৫ মিনিট। এক্সাক্ট টাইমে হচ্ছে গিয়ে আপনারা জয়েন করবেন। ৪৫ মিনিট টাইম থাকবে পরীক্ষার। আর হচ্ছে গিয়ে ৭ মিনিট টাইম থাকবে হচ্ছে গিয়ে ফটো তুলে ইমেল করার বা পিডিএফ করে, ফটো তুলে পিডিএফ করে।
আর যারা পিডিএফ করতে পারেন না তারা পেজে হচ্ছে মার্কিং করবেন, অর্থাৎ যে পেজে আপনি ধরেন প্রথম পেজে লিখতেছেন প্রত্যেক পেজে মাথার উপরে হাতের ডান দিকে আপনারা হচ্ছে গিয়ে মার্কিং করবেন ১ ২ ৩ করে আমাকে হচ্ছে গিয়ে ইমেল করে দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের কি কোনো এই প্রথম ২ টা অধ্যায় কি বলে সাবজেক্টের কি কোনো পিডিএফ মিসিং গেছে বা পিডিএফ লাগবে? যদি লাগে আমি হচ্ছে প্রোভাইড করি, আর যদি সবার থাকে তাহলে আমি আর করব না। আজকেরটা দিলে হ্যাঁ, আজকেরটা মানে আমি বাকি দিয়ে দিব, সপ্তাহে সমস্যা নেই। ৪ জন। তাহলে আর কি কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, সবার জন্য শুভকামনা থাকলো। তাহলে পরে আগামী শনিবারে আপনারা হচ্ছে গিয়ে ক্লাসে যথাসময়ে রেডি হয়ে থাকবেন পরীক্ষা দেওয়ার জন্যে। এই কয়দিনে পড়ে ২ টা সাবজেক্ট পড়ে ফেলবেন। আর আগামী পরশুদিন আপনাদের আবার ক্লাস হবে। ওই দিনে আপনাদের বিজনেস ইংলিশ যেটা, ওইটা আমি হচ্ছে শুরু করব। পিডিএফ আমি পাঠায়ে দিবনে। অবশ্য ক্লাস শেষেই আমি দিবনে। আর আপনারা পড়েন ভালো করে। এই তো।